বীরার পরিবার ছিল অন্য সব পরিবারের থেকে আলাদা। তার বউ একজন রেসলার হওয়ায় তাকে বাড়ির সকল কাজ একাই সামলাতে হতো। এক কথায় বলতে গেলে সে ছিল একজন হাউস হাজব্যান্ড। এই নিয়ে অনেকে কটু কথা বললেও তাদের জীবন বেশ ভালোই যাচ্ছিল। তবে বিপত্তি তো ঘটে তখন যখন এই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এক রেসলিং কম্পিটিশনে যোগ দেয়। শেষমেশ এই কম্পিটিশনে কে জিতবে নাকি এই কম্পিটিশনের কারণে তাদের সম্পর্কটাই শেষ হয়ে যাবে, সেটাই দেখবো আজকের গল্প গাট্টা কুস্তি 2-তে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমাদের পরিচয় হয় বীরার সঙ্গে। তার দিন শুরু হয় অন্য সব গৃহিণীর মতোই, কারণ বীরা একজন হাউস হাজব্যান্ড। ভোরবেলা ঘুম থেকে উঠে পানি আনা, ঘর পরিষ্কার করা, মেয়ের জন্য নাস্তা বানানো, তাকে তৈরি করে স্কুলে পাঠানো, সবকিছু একাই সামলায় সে। অন্যদিকে তার স্ত্রী কীর্তি, সে একজন পেশাদার রেসলার। তাদের একমাত্র মেয়ে মাঠি। তার জন্মের সময় বীরাই সিদ্ধান্ত নিয়েছিল সে সংসার আর সন্তানের পুরো দায়িত্ব নিবে, যাতে কীর্তি নিজের ক্যারিয়ারে মনোযোগ দিতে পারে। এতদিন পর্যন্ত সবকিছু ঠিক এভাবেই চলছিল। এর মধ্যে একদিন মাঠিকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে বীরা জানতে পারে যে সেদিন প্যারেন্ট টিচার মিটিং রয়েছে। কিন্তু বীরা জানায় আজ কীর্তির খুব গুরুত্বপূর্ণ একটা রেসলিং ম্যাচ আছে, সে আজ কিভাবে আসবে। তখন শিক্ষক তাকে বলে যাই হোক না কেন আজকের মিটিং এ উপস্থিত থাকতেই হবে। এরপর জানা যায় মাঠির পড়াশোনার অবস্থা মোটেও ভালো নয়। বেশ কয়েকটা বিষয়ে সে ফেল করেছে আর ক্লাসেও তার কোনো মনোযোগ নেই। যাই হোক, বীরা স্কুলের কাজ সামলে কীর্তির রেসলিং ম্যাচ দেখতে চলে যায়। সেখানে কীর্তি দারুণ পারফরমেন্স করে ম্যাচটা জিতে নেয়। ম্যাচ শেষে সে বীরাকে জিজ্ঞেস করে প্যারেন্টস মিটিং কেমন হয়েছে। তখন বীরা সত্যিটা লুকিয়ে মিথ্যা বলে যে মাঠি নাকি খুব ভালো করেছে আর তার পড়াশোনা নিয়েও কোনো সমস্যা নেই। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই সেখানে কীর্তির কোচ এসে হাজির হয়। সে বীরার প্রশংসা করে বলে বীরার মতো একজন স্বামী থাকলে যে কোনো নারী নিজের ক্যারিয়ারে অনেক দূরে এগিয়ে যেতে পারে। তবে কথাগুলো বলার পর কোচ যখন সেখান থেকে ফিরে যায় তখন তার চোখে এক অদ্ভুত দৃষ্টি ফুটে ওঠে, যা দেখে মনে হয় তার মনে অন্য কিছুই চলছে। এরপর বীরা দ্রুত তাদের হাউজিং এ ফিরে আসে। সেখানে সে হাউজিং এর মহিলাদের দেশি জুম্বার অ্যারোবিক্স শেখায়। বীরার জুম্বা ক্লাস এতটাই জনপ্রিয় যে প্রায় সব মহিলাই তার ভক্ত হয়ে যায়। তবে বিষয়টা হাউজিং এর পুরুষদের একদমই ভালো লাগে না, কারণ তাদের প্রায় সবারই স্ত্রী বীরার প্রশংসায় পঞ্চমুখ। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে কোনো স্বামীরই এসব ভালো লাগার কথা নয়। অবশেষে এই বিষয়টা নিয়ে রাতেই হাউজিং এর পুরুষরা একটা গোপন মিটিং এ বসে। হাউজিং এর পুরুষদের সবারই এক কথা, যদি বীরার মতো একজন হাউস হাজবেন্ড তাদের হাউজিং এ থাকে তাহলে একদিন না একদিন তাদের অনেকেরই সংসার ভেঙে যাবে, কারণ তাদের স্ত্রীরা প্রায় সবাই বীরার প্রশংসায় মেতে থাকে। এমনকি এক প্রতিবেশী বলে বীরা শুধু জুম্বাই শেখায় না, সময়ে অসময়ে তার স্ত্রীকে রক পেপার সিজার খেলাও শেখায়। ওদিকে সেদিন রাতে বীরা যখন কীর্তিকে দেখে তখন তার মনে রোমান্টিক অনুভূতি জেগে ওঠে। সে কীর্তির কাছে গিয়ে একটু রোম্যান্স করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই কীর্তির হাত থেকে একটা গ্লাস পড়ে যায় আর সেই শব্দেই মাঠির ঘুম ভেঙে যায়। বীরা তাকে আবারও ঘুম পাড়ানোর জন্য গল্প শোনাতে চায়, গানও গায়, কিন্তু মাঠি বলে তার গল্প বা গান নয়, একটা ছোট ভাই দরকার। মাঠির কথা শুনে কীর্তি জানিয়ে দেয় এখন এসব ভাবার সময় নয়, তার একমাত্র লক্ষ্য এখন ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া। তখন বীরা অনেক বুঝিয়ে মাঠিকে বলে ভাই তো এখনই পাওয়া যাবে না, ভাই আনতে হলে অন্তত 10 মাস সময় লাগবে। এই কথা শুনে মাঠি শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ে। এরপর বীরা আবারও কীর্তির কাছে গিয়ে তার সাথে রোম্যান্স করার চেষ্টা করে, কিন্তু কীর্তি এবারও স্পষ্ট জানিয়ে দেয় যে সে এখন এসবের জন্য প্রস্তুত নয়। তখন বীরা বলে ম্যারিকম সন্তান হওয়ার পরও ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পেরেছে, তাহলে কীর্তি কেন পারবে না? উত্তরে কীর্তি শান্ত গলায় বলে কারণ সে ম্যারিকম নয়। এরপর দেখা যায় বীরা মাঠিকে নিয়ে গ্রামের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে মাঠি সবার কাছে তার বাবার পরিচয় দেয় যে সে একজন হাউস হাজব্যান্ড। বিষয়টা বীরার মামার একদমই ভালো লাগে না। সে মাঠিকে বুঝিয়ে বলে সবার কাছে যেন সে এটাই বলে যে তার বাবা একজন রেসলার, কারণ তাদের বংশে কখনো কোনো পুরুষ হাউস হাজব্যান্ড ছিল না। যাক, বিয়ের অনুষ্ঠান শেষে সবাই একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়। সেখানে উপস্থিত ছিল রাজ্যের স্পোর্টস মিনিস্টার। সে একে একে সব খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেয়, কিন্তু কোচদের পুরস্কার দেওয়ার সময় জানিয়ে দেয় বাকি পুরস্কার পরে দেওয়া হবে। বিষয়টা কীর্তির কোচ লোকেশের খুব খারাপ লাগে, কারণ তার ছোট ছেলেও এসেছিল বাবাকে মঞ্চে পুরস্কার নিতে দেখবে বলে। তো এরপর বক্তব্য দিতে গিয়ে স্পোর্টস মিনিস্টার কীর্তির অনেক প্রশংসা করে। সে বলে কীর্তি এখন তামিলনাড়ুর রেসলিং এর মুখ, পাশাপাশি সে স্পোর্টস কোটায় রেলওয়েতেও চাকরি করছে। সবাইকে কীর্তির মতো হওয়ার পরামর্শও সে দেয়। এইসব কথা শুনে লোকেশ এবং সেখানে উপস্থিত আরেক নারী রেসলার ভীষণ বিরক্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা কীর্তিকে প্রশ্ন করে
যে তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান কার। লোকেশ তো মনে মনে আশা করছিল কীর্তি তার নামই বলবে, কিন্তু কীর্তি সবার সামনে নিজের স্বামী বীরার নাম বলে। এই ঘটনায় লোকেশের মনে বীরার প্রতি তীব্র ক্ষোভ জন্মায়, আর সেই ক্ষোভ আরো বেড়ে যায় যখন বাড়ি ফিরে তার নিজের স্ত্রীও তাকে বীরার উদাহরণ টেনে নানা কথা শোনায়। যাক, এরপর দেখা যায় মাটির স্কুলের দৃশ্য। সেখানে নতুন একজন শিক্ষিকা যোগ দিয়েছে, তার নাম মিনু। প্রথম দিন সে ক্লাসের সব শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হচ্ছিল। সবাই নিজেদের নাম বলার পাশাপাশি তাদের বাবা কি করে সেটাও জানাচ্ছিল। এরপর আসে মাটির পালা। তখন সে বলে তার বাবা একজন রেসলার, কারণ তার দাদু তাকে এভাবেই পরিচয় দিতে শিখিয়েছিল। কথাটা শুনেই পুরো ক্লাস হাসতে শুরু করে। সবাই বলতে থাকে মাটি মিথ্যা কথা বলছে, তার বাবা তো রেসলার না, সে একজন হাউস হাজবেন্ড। এসব শুনে মাটির ভীষণ রাগ হয়, আর মায়ের মতোই রাগী স্বভাব হওয়ায় সে এক সহপাঠীকে মারধর করে বসে। ফলে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রিন্সিপালও প্রচন্ড রেগে যায়। সে বীরাকে ডেকে বলে মাটিকে স্কুল থেকে টিসি দেওয়া হবে। ঠিক সেই সময় স্কুলের বাইরেও একটা ঝামেলা চলছিল। স্কুল বাসের ড্রাইভারের সঙ্গে এক মন্ত্রীর গাড়ির ড্রাইভারের তর্ক বিতর্ক শুরু হয়। মন্ত্রীর ড্রাইভার ক্ষমতার দাপট দেখিয়ে সবাইকে হুমকি দিতে থাকে। তখন বীরা সেখানে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু তারা কথা না শুনে উল্টো বীরার উপরই চড়াও হয়। বীরা তখন নিজের রেসলিং দক্ষতা দেখিয়ে একাই সবাইকে কুপকাত করে দেয়। আর এই দৃশ্য দেখেই তো মাটি আনন্দে আত্মহারা হয়ে যায়। সে সবাইকে বলতে থাকে, দেখেছো, আমার বাবা সত্যিই একজন রেসলার। এরপর আর মাটিকে টিসি দেওয়ার বিষয়টা সামনে এগোয় না। নতুন শিক্ষিকা মিনুও বীরার সাহসিকতার প্রশংসা করে। দৃশ্য চলে যায় রাতের বেলা। বাড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে বীরার কীর্তির মধ্যে কথা হয়। কীর্তি বারবার বুঝিয়ে বলে হাউস হাজবেন্ড হওয়ার মধ্যে লজ্জার কিছু নেই, কিন্তু মাটি জানায় সে তো মিথ্যা বলেনি। তার বাবা একসময় সত্যিই একজন রেসলার ছিল। আসলেও বীরা একসময় খুবই প্রতিভাবান রেসলার ছিল, কিন্তু স্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য সে নিজের ক্যারিয়ার ছেড়ে সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। বীরা তখন বলে তাদের মেয়ে তাকে যে পরিচয় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই থাকুক, তার কোনো সমস্যা নেই। কিন্তু কীর্তি এতে একমত হয় না। তার মতে বাবা মা হিসেবে সন্তানের কাছে সবসময় সত্যিটাই বলা উচিত। এরপর আবারও বীরার স্বাভাবিক জীবন শুরু হয়। সে হাউজিং এর গৃহিণীদের সঙ্গে কিটি পার্টিতে যায়, একসঙ্গে সিরিয়াল নিয়ে আড্ডা দেয়, প্রয়োজনে বাজার সদাই করতেও তাদের সঙ্গে বের হয়। এসব দেখে হাউজিং এর পুরুষদের রাগ আরো বাড়তে থাকে। শেষ পর্যন্ত তারা বীরাকে অপদস্থ করার পরিকল্পনা করে। বীরা ঘর পরিষ্কার করছে, রান্না করছে, এসবের ভিডিও গোপনে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। কিন্তু এতে উল্টো ফল হয়। একজন হাউস হাজবেন্ডের জীবনযাপন মানুষের কাছে দারুণ আকর্ষণীয় লাগে। অল্প সময়ের মধ্যেই বীরা সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে। সবাই তার অনেক প্রশংসা করতে থাকে। বড় বড় ইউটিউব চ্যানেলও তার সঙ্গে কোলাবোরেশন করে ভিডিও বানায়, আর সেই ভিডিওতে লাখ লাখ ভিউজ আসতে শুরু করে। একদিন মাটিকে স্কুল থেকে আনতে গেলে মিনু জানায় সে বীরার রিল দেখেছে। কথাবার্তার এক পর্যায়ে বীরার মিনুকে বেশ ভালো লাগে। হয়তো মুহূর্তের জন্য তার মনেই ছিল না যে সে একজন বিবাহিত মানুষ, তাই সে মিনুর সুন্দর চুলের প্রশংসাও করে বসে। সেদিন রাতের বেলা মাঠে কীর্তিকে জানায় তার বাবা স্কুলের নতুন টিচার মিনুর সঙ্গে খুব হেসে হেসে কথা বলছিল, এমনকি মালায়ালাম ভাষায়ও কথা বলছিল। অথচ কীর্তির সঙ্গে বীরা কখনোই মালায়ালামে কথা বলে না। এই কথাটা শুনেই তো কীর্তির মনে সন্দেহ জাগে। সে মাটিকে জিজ্ঞেস করে ওই টিচারের চুল কি অনেক লম্বা? মাটি হাত দিয়ে মেপে দেখিয়ে দেয় যে মিনুর চুল কোমরেরও নিচ পর্যন্ত। এবার তো কীর্তির মাথা গরম হয়ে যায়, কারণ সে জানে বীরার লম্বা চুলের মেয়েদের প্রতি আলাদাই দুর্বলতা রয়েছে। অথচ রেসলিং এর সুবিধার জন্য কীর্তি নিজের চুল সবসময় ছোট করে রেখেছে। তাই বাসায় ফিরেই সে বীরার সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেয়। বীরা বাসায় ফিরতেই দেখে কীর্তি গজগজ করছে। সে তো কিছুই বুঝে উঠতে পারে না যে হঠাৎ তার স্ত্রীর হয়েছেটা কি। কীর্তিকে তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছোট চুলের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়, কিন্তু তার এই আচরণের কারণ কিছুতেই বুঝে উঠতে পারে না বীরা। দৃশ্য চলে যায় পরের দিন। কীর্তি জানিয়ে দেয় বীরার আর মাটিকে স্কুলে পৌঁছে দিতে হবে না, এখন থেকে সে নিজেই মেয়েকে স্কুলে নিয়ে যাবে। স্কুলে গিয়ে কীর্তি মাটিকে বলে তার টিচারকে দেখিয়ে দিতে। ঠিক তখনই মিনু হাসি মুখে এগিয়ে এসে জিজ্ঞেস করে আজ মাটির বাবা আসেনি কেন? কীর্তি একটু রাগী গলায় উত্তর দেয় এখন থেকে মাটির মাই তাকে স্কুলে নিয়ে আসবে। তার এমন আচরণে মিনু বেশ অবাক হয়ে যায়।
সে কিছুতেই বুঝতে পারে না হঠাৎ এমন পরিবর্তনের কারণ কি। অন্যদিকে দেখা যায় লোকেশ স্পোর্টস একাডেমির আর এক নারী রেসলার পদ্মাকে কীর্তির বিরুদ্ধে উস্কে দিতে থাকে। সে বলে তামিলনাড়ু চ্যাম্পিয়নশিপ জিতলেই কীর্তি দিল্লিতে গিয়ে জাতীয় পর্যায়ের রেসলার হয়ে যাবে, আর সে সারা জীবন লোকাল লেভেলেই আটকে থাকবে, কারণ প্রতিবারই কীর্তির কাছে তাকে হারতে হয়। লোকেশের কথায় পদ্মার মনে কীর্তির প্রতি গভীর ক্ষোভ জন্মায়। এরপর স্কুলে এদিকে অ্যানুয়াল ডে অনুষ্ঠানে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়। একে একে সবাই পুরস্কার পেলেও কীর্তি অবাক হয়ে দেখে তার মেয়ে কোনো খেলাতেই অংশ নেয়নি। কিছুক্ষণ পর মঞ্চে আইটেম ডান্সের সঙ্গে মাঠির পারফরমেন্স শুরু হয়। সেটা দেখে তো কীর্তি ভীষণ বিরক্ত হয়ে যায়। তার বিশ্বাস ছোটবেলা থেকেই সন্তানদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা উচিত, কিন্তু ভীরা সেই দায়িত্ব একেবারেই পালন করেনি। এই সময় আবার আগুনে ঘি ঢালতে মাটির স্কুলের এক শিক্ষিকা আসে আর বলে অনুষ্ঠানে মাটির নাচ ছিল অসাধারণ। সে বলে পড়াশোনায় মাটি খুব একটা ভালো না হলেও নাচ গানে তার দারুণ প্রতিভা রয়েছে। কথাগুলো শুনে কীর্তি অবাক হয়ে যায়, কারণ এতদিন সে ভেবেছিল মাটি পড়াশোনাতে ভালো। বাড়ি ফিরেই মাটি জানায় সে নাচ শিখতে চায়, কিন্তু কীর্তি তাতে সায় দেয় না। মেয়ের দায়িত্ব এবার সে নিজের হাতে তুলে নেয়, কিন্তু তার তো হাতে সময় নেই, তাই সে তার মামাকে মাটির প্রশিক্ষণের দায়িত্ব দেয়। এরপর থেকে নিয়মিতই মাটিকে রেসলিং অনুশীলনে নিয়ে যাওয়া হয়। শুধু অনুশীলনই নয়, তার ডায়েট থেকে শুরু করে প্রতিটা বিষয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু এত ছোট একটা মেয়ের জন্য এই চাপ সহ্য করাটা খুব কঠিন হয়ে পড়ে। মাটির রেসলিং এ কোনো আগ্রহই নেই, সে তো নাচতেই ভালোবাসে। প্রায় অনুশীলনের সময় আঘাত পায় সে, আর হুট করেই অসুস্থ হয়ে পড়ে। এসব তার একদমই ভালো লাগে না, কারণ এসবে সে একেবারেই আগ্রহ পায় না। বাবা হিসেবে ভীরারও বিষয়টা ভালো লাগে না। সে চায় তার মেয়ে যেটা ভালোবাসে সেটাই করুক, কিন্তু কীর্তির মত সম্পূর্ণ ভিন্ন। তার মতে ছোটবেলা থেকেই কোনো একটা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে শিশুর মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি হয়। এই বিষয়টা নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। উপায় না পেয়ে ভীরা তখন লোকেশের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলে। লোকেশ তখন নিজের স্বার্থে ভীরাকে ভুল পরামর্শ দেয়। সে বলে কীর্তি আগের তুলনায় অনেক বেশি রাগী হয়ে গেছে, ভবিষ্যতে এমন চলতে থাকলে সে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়তে পারে, তাই ভীরার উচিত তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া। লোকেশের কথা বিশ্বাস করে ভীরা কীর্তিকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, কিন্তু ডাক্তার যখন তাকে পরীক্ষা করতে চায়, কীর্তি রেগে গিয়ে জানিয়ে দেয় তার কোনো মানসিক সমস্যা নেই। তবে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন ডাক্তার তাকে জোর করে ইনজেকশন দেওয়ার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে কীর্তি সবাইকে কাবু করে দেয়। তখন ডাক্তারও বুঝতে পারে সে একজন জাতীয় পর্যায়ের রেসলারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে। বাড়ি ফেরার পর কীর্তি ভীষণ রেগে যায়, কারণ তার স্বামী তাকে না জানিয়েই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছিল। এরপর ভীরা আবারও লোকেশের সঙ্গে দেখা করে। এবার লোকেশ আরো এক ধাপ এগিয়ে গোপনে কিছু হার্বাল ওষুধ খাওয়ানোর পরামর্শ দেয়। ভীরাও তার কথা বিশ্বাস করে আর একজন হার্বাল চিকিৎসকের কাছ থেকে ওষুধ এনে কীর্তির অজান্তেই খাবারের সঙ্গে মিশিয়ে দিতে শুরু করে। এদিকে লোকেশ দুই পক্ষকেই আলাদা আলাদা ভাবে উস্কাতে শুরু করে। একদিকে সে ভীরাকে বোঝায় কীর্তির মানসিক চিকিৎসা দরকার, আর অন্যদিকে কীর্তিকে বলে ভীরা পড়াশোনা জানে না বলেই শিশুদের জীবনে খেলাধুলার গুরুত্ব বুঝতে পারে না, বরং মাঠিকে ছোটবেলা থেকেই রেসলিং এ ভর্তি করিয়ে কীর্তি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে দেখা যায় ওই ওষুধগুলো খাওয়ার পর থেকেই কীর্তির শরীর কেমন যেন খারাপ হতে শুরু করে। সে প্রায় দুর্বল অনুভব করে, এমনকি চোখেও ঝাপসা দেখতে থাকে। তবুও এসবকে গুরুত্ব না দিয়ে প্রতিদিনের মতো খাবারের সঙ্গে সে ওই ওষুধ খেতে থাকে। একদিন কীর্তির মামা ভীরাকে ওষুধ মেশাতে দেখে ফেলে। তখন ভীরা মিথ্যা বলে যে তার নিজের পেট খারাপ, তাই সে নিজের জন্যই ওষুধ মিশিয়েছে। কথাটা শুনে কীর্তির মামা বলে তারও পেট খারাপ। এরপর সে ভীরার জন্য রাখা ওষুধ মেশানো দুধটাই খেয়ে ফেলে। এভাবেই দিন কাটতে থাকে। কীর্তিকে আগের চেয়ে মাটির সঙ্গে হাসি খুশি সময় কাটাতে দেখে ভীরার মনে হয় ওষুধ হয়তো কাজ করছে। তার ধারণা কীর্তির রাগ অনেকটাই কমে গেছে। এরই মধ্যে দেখা যায় তামিলনাড়ু কম্পিটিশনের ম্যাচের দিন চলে আসে। একই দিন ভীরার কাছেও একটা বড় সুযোগ আসে। সোশ্যাল মিডিয়ায় তার রান্নার ভিডিও ভাইরাল হওয়ায় একটা জনপ্রিয় কুকিং শো থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়। একদিকে স্ত্রীর গুরুত্বপূর্ণ ম্যাচ, অন্যদিকে নিজের জীবনের বড় সুযোগ। কোনটিতে যাবে তা নিয়ে ভীরা দ্বিধায় পড়ে যায়। তখন মাঠি তাকে বলে তার কুকিং শোতেই যাওয়া উচিত, একটাই রাউন্ড, সে খুব দ্রুত শেষ করে ফেলতে পারবে। এমনকি মাঠি এটাও বলে বিষয়টা এখনই মাকে জানানো উচিত হবে না, না হলে সে রেগে গিয়ে হয়তো তাদের যেতেই দিবে না।
কীর্তি যখন তার বাবার সঙ্গে ম্যাচের উদ্দেশ্যে বেরিয়ে যায় তখন ভীরা স্কুল থেকে মাঠে কে নিয়ে আসে। এরপর সে কুকিং শোর জন্য প্রস্তুতি নিতে থাকে। ঠিক সেই সময় মিনু জানতে পারে ভীরা ওই অনুষ্ঠানে যাচ্ছে। যেহেতু অনুষ্ঠানে একজন সহযোগী নেওয়ার সুযোগ ছিল আর মিনুরও রান্নার প্রতি ভীষণ আগ্রহ, তাই সে ভীরার সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। ভীরা প্রথম একটু ইতস্তত বোধ করলেও শেষ পর্যন্ত মিনুকেই সঙ্গে নিয়ে যায়। এদিকে ম্যাচে কীর্তির অদ্ভুতভাবে বারবার দুর্বল লাগতে থাকে। সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না, বারবার পড়ে যাচ্ছিল। বহুদিন পর সে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে যায়। কেউই বুঝতে পারে না হঠাৎ তার এমন অবস্থা কেন হলো। তো ম্যাচ শেষ হওয়ার পর আয়োজকদের হাতে ডোপ টেস্টের রিপোর্ট আসে। রিপোর্ট দেখে সবাই হতবাক হয়ে যায়। কীর্তির শরীরে স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি স্টেরয়েডের উপস্থিতি পাওয়া যায়। আর তখনই পরিষ্কার হয়ে যায় এই স্টেরয়েডের কারণেই তার শরীর এতদিন ধরে খারাপ ছিল। রিপোর্ট দেখে কীর্তির হঠাৎ একটা ঘটনার কথা মনে পড়ে। কয়েকদিন আগে রান্নাঘরে সে কিছু ওষুধ খুঁজে পেয়েছিল। তখন ভীরাকে জিজ্ঞেস করলে সে বলেছিল এগুলো নাকি মাটির ঠান্ডার ওষুধ। পরে যখন কীর্তি জানতে চায় যে ওষুধগুলো লুকিয়ে রাখা হয়েছে কেন, ভীরা তখন বলে ঠান্ডা জায়গায় রাখলে নাকি ওষুধ নষ্ট হবে না। সেদিন কীর্তি তার কথা বিশ্বাস করেছিল, কিন্তু আজ সবকিছু নতুন করে ভাবতে শুরু করে সে। তার মনে হয় ওই ওষুধগুলোর মধ্যেই নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল আর তাকে স্টেরয়েড খাওয়ানোর পেছনে হয়তো ভীরারই হাত রয়েছে। এই সন্দেহ দূর করার জন্য কীর্তি সোজা বাড়িতে গিয়ে ওই ওষুধগুলো খুঁজে বের করে আর সাথে সাথে পরীক্ষাগারে পাঠায়। রিপোর্ট হাতে আসতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সত্যিই সেই ওষুধে উচ্চমাত্রার স্টেরয়েড মেশানো ছিল। কীর্তি একেবারে হতবাক হয়ে যায়। তার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে। শুধু কি তার স্বপ্ন পূরণ করার জন্য ভীরাকে হাউস হাজবেন্ড হতে হয়েছিল? সেই ক্ষোভ থেকে কি ভীরা এত বড় বিশ্বাসঘাতকতা করলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কোনো প্রশ্নেরই উত্তর খুঁজে পায় না সে। তাকে নিয়ে খবরও প্রচারিত হতে থাকে ম্যাচ জেতার জন্য সে মাদক নিয়ে এসেছে। সব মিলিয়ে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তার সম্মান একেবারে শেষ হয়ে যায়। ঠিক এমন সময় একজন এসে কীর্তির হাতে কুকিং শোর ভিডিওটা তুলে দেয়। কুকিং শো এর ফলাফল প্রকাশ হয়েছে। দেখা যায় ভীরাই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে যায়। তার পাশে ছিল মিনু। দুজন মিলে হাসতে হাসতে পুরস্কার নিচ্ছে। এই খবরটা ভিতরেও প্রচার করা হয় আর কীর্তিও তা দেখতে পায়। বেচারা ভীরা তো কিছুই জানতো না। সে পুরস্কার হাতে নিয়ে আনন্দের সাথে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ির সামনে এসেই সে হতবাক হয়ে যায়। সেখানে কীর্তি, তার বাবা এবং পুরো এলাকার মানুষ জড়ো হয়ে আছে। ভীরা কীর্তির হাতে নিজের জেতা ট্রফিটা তুলে দিতে যায়। ঠিক তখনই কীর্তির বাবা ট্রফিটা ছুঁড়ে ফেলে দেয়। কীর্তিও প্রচন্ড রাগে ভীরাকে প্রশ্ন করে সে এমন জঘন্য কাজ কিভাবে করতে পারলো। নিজের স্ত্রীর খাবারের সঙ্গে স্টেরয়েড মিশিয়ে দেওয়ার মতো কাজ সে কিভাবে করলো? তার এই কাজের কারণেই তার পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। ডোপ টেস্টে ধরা পড়ায় সে তামিলনাড়ু চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছে। ভীরা তো কিছুই বুঝতে পারে না। কীর্তির একটাই কথা, ভীরার মেল ইগোর কারণেই সব শেষ হয়ে গেছে। ভীরা বারবার বলতে চায় যে আসলে কি হয়েছে, কিন্তু কীর্তি তো তার কোনো কথাই শুনতে চায় না। অনেক অপমান করে সে মাঠির হাত ধরে সেখান থেকে চলে যায়। এই ঘটনা জানাজানি হওয়ার পর হাউজিং এর সব মহিলাই কীর্তির পাশে দাঁড়ায়। তারা বলতে থাকে এতদিন তারা ভেবেছিল ভীরা একজন আদর্শ স্বামী, কিন্তু শেষ পর্যন্ত সেও অন্য পুরুষদের মতোই বের হলো। অন্যদিকে হাউজিং এর পুরুষরা এই ঘটনায় ভীষণ খুশি হয়। তারা নিজেদের মধ্যে বলতে থাকে অবশেষে তাদের স্ত্রীরা ভীরার আসল চেহারা দেখতে পেয়েছে। এমনকি কেউ কেউ বলে ভীরা যা করেছে ঠিকই করেছে, স্ত্রীদের সঙ্গে নাকি এমন আচরণই করা উচিত। এই দলের প্রধান হলো ভীরার মামা। সে ভীরাকে বারবার উস্কানি দিতে থাকে নিজের স্ত্রীর বিরুদ্ধে। এসব ঘটনার পর পুরো পরিবেশ আরো থমথমে হয়ে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। সেদিন রাতে ভীরা তার মামার বাড়িতে চলে যায়। মামা তাকে খেতে দিয়ে বলে স্ত্রীকে এভাবে ছেড়ে চলে এসে সে ভুল করেছে। তখন ভীরা ভাঙা গলায় বলে তার আর কি বা করার ছিল। নিজের স্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য সে নিজের পুরো রেসলিং ক্যারিয়ার ছেড়ে দিয়েছে, অথচ আজ সেই স্ত্রী তাকে দোষ দিচ্ছে। তার মেয়ের ইগোর কারণেই নাকি সবকিছু শেষ হয়ে গেছে। সকাল হতেই ভীরা ছুটে যায় সেই হার্বাল ক্লিনিকে, কিন্তু সেখানে গিয়ে দেখে ক্লিনিকে তালা ঝুলছে। আশেপাশে খোঁজ নিয়েও সে কোনো তথ্য পায় না। শেষ পর্যন্ত সে লোকেশের কাছে যায়। লোকেশ তখন বলে কীর্তির ডোপ টেস্ট নিয়ে এত আলোচনা হচ্ছে বলেই হয়তো সেই হার্বাল ডাক্তার পালিয়ে গেছে। কথাটা শুনে ভীরা আরো অসহায় হয়ে পড়ে। এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অবশেষে নিজের উকিল বন্ধু সত্যমকে সঙ্গে নিয়ে সে কীর্তির বাবার বাড়িতে যায়। সেখানে সত্যম আর কীর্তির বাবার মধ্যে তুমুল তর্ক শুরু হয়। দুজনকে থামাতে গিয়ে ভীরার হাত অসাবধানতাবশত কীর্তির বাবার গায়ে লেগে যায়, কিন্তু উপস্থিত সবাই মনে করে ভীরা ইচ্ছে করেই তাকে মারতে গেছে। ঠিক তখনই কীর্তি সেখানে এসে পৌঁছায়। ভীরা বারবার বোঝানোর চেষ্টা করে সে ইচ্ছে করে কিছুই করেনি,
কিন্তু কীর্তি তার কোনো কথাই বিশ্বাস করে না। সে রাগে ক্ষোভে বলে ভুল করে সে খাবারে স্টেরয়েড মিশিয়েছে, ভুল করে তার বাবার গায়ে হাত তুলেছে, এবার আর কি ভুল করবে সে? এমন একজন মানুষের সঙ্গে সে আর কোনো সম্পর্কই রাখতে চায় না। কীর্তির মুখে এসব কথা শুনে বীরা অনেক ভেঙে পড়ে। ভারাক্রান্ত মন নিয়ে সে সেখান থেকে ফিরে আসে। তার সামনে যেন সব পথ বন্ধ হয়ে যায়। এর কিছুদিন পর একদিন বীরা মাঠিকে ফোন করে। মাঠি জানায় তারা আবারও বাড়িতে ফিরে এসেছে। সে এখন থেকে আবারও স্কুলে যাওয়া শুরু করবে। দৃশ্য চলে যায় পরের দিন। বীরা এবার মাঠির সঙ্গে দেখা করতে স্কুলে চলে যায়। মাঠি টিফিন বক্স খুলে দেখায় আজকের খাবারে লবণ নেই। শুধু তাই নয়, সে তার বাবাকে বলে তার মা কখনোই তার মতো নরম তুলতুলে ইডলি বানাতে পারে না। বাবার হাতের রান্নাই তার সবচেয়ে বেশি ভালো লাগে। আর এইসব কথা সে একদিন তার মাকে বলেছিল। আর তাতেই সে রেগে গিয়ে বলেছে সে বীরার মতো কর্মহীন নয়, অফিসের কাজ সামলে যতটুকু রান্না করতে পারে সেটাই অনেক। মাঠির মায়ের কোনো কিছুই ভালো লাগে না। সে তো তার বাবার মতো সুন্দর করে চুল আঁচড়ে দিতে পারে না বা কোনো কিছু গুছিয়েও দিতে জানে না। ওদিকে বীরার মামি পদ্মা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়। বীরার মামা সবসময় নারীদের ছোট করে দেখত। তার বিশ্বাস ছিল নারীরা কোনো গুরুত্বপূর্ণ কাজই করতে পারে না, তবে মহিলা প্রার্থী হলে জয়ের সম্ভাবনা বেশি থাকে। তাই সে নিজের স্ত্রী পদ্মাকে নির্বাচনে দাঁড় করায়। নির্বাচনে পদ্মা জয়ী হলেও বীরার মামার আচরণ বদলায় না। সে নিজেই গলায় ফুলের মালা পরে সবার অভিনন্দন গ্রহণ করতে থাকে, কারণ তার ধারণা তার স্ত্রী কিছুই করতে পারবে না, সব কাজ শেষ পর্যন্ত তাকেই সামলাতে হবে। ঠিক তখনই সেখানে বিডিও এসে পৌঁছায়। সে ইংরেজিতে কথা বলতে শুরু করলে বীরার মামা একেবারে কিছুই বুঝতে পারে না। তখন পদ্মা এগিয়ে আসে আর সাবলীলভাবে ইংরেজিতে বিডিওর সব প্রশ্নের উত্তর দেয় আর প্রয়োজনীয় কাগজপত্র আর পুরো প্রক্রিয়াটাও বুঝিয়ে দেয়। এই সব কিছু দেখে বীরার মামা বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। আর সেখানেই জানা যায় পদ্মা আসলে বিএ পাস। এতদিন সে নিজের যোগ্যতা প্রকাশের সুযোগই পায়নি। পদ্মা ও বিডিওর কথাবার্তার মাঝেই বিডিও বীরার মামাকে দেখিয়ে প্রশ্ন করে সে কে। পদ্মা তখন হেসে উত্তর দেয় সে আমার স্বামী, একজন হাউস হাজব্যান্ড। অন্যদিকে আমরা বীরাকে দেখতে পাই। সে প্রায়ই লুকিয়ে লুকিয়ে মাঠির সঙ্গে দেখা করত, কখনো খাবার নিয়ে স্কুলে যেত, কখনো দূর থেকে মেয়ের খোঁজ নিত। এসব দেখে মিনুও তাকে বোঝায় যেহেতু প্রতিদিনই মাঠিকে নিতে কীর্তি স্কুলে আসে, তাই একদিন অন্তত তার সঙ্গে বসে কথা বলার চেষ্টা করা উচিত তার। কিন্তু বীরা সেই সাহসী করে উঠতে পারে না। শেষ পর্যন্ত একদিন মাঠি তার মায়ের কাছে ধরা পড়ে যায়। কীর্তি জানতে পারে মাঠি গোপনে তার বাবার সঙ্গে ফোনে কথা বলছে। মাঠির কথা শুনে তো কীর্তি ভীষণ রেগে যায়। মাঠি তখন স্পষ্ট জানিয়ে দেয় তার মায়ের সঙ্গে নয়, বাবার সঙ্গেই থাকতে বেশি ভালো লাগে। এই কথা শুনে কীর্তি তখন নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারে না। সে সাথে সাথে মাঠিকে একটা চড় মেরে বসে আর রাগের মাথায় তার ফোনটাও আছাড় মেরে ভেঙে ফেলে। দৃশ্য চলে যায় পরের দিন। মাঠি খুব মন খারাপ নিয়ে স্কুলে যায়। স্কুলে বীরার সঙ্গে দেখা হতেই সে কান্নায় ভেঙে পড়ে আর আগের দিনের সব ঘটনা খুলে বলে। মেয়ের এই কষ্ট দেখে বীরারও ভীষণ খারাপ লাগে। সে মাঠিকে বলে যেহেতু তার মন খারাপ তাই আজ তারা দুজনে একটু ঘুরতে বের হবে। ঠিক তখনই মিনু সেখানে এসে জিজ্ঞেস করে তারা কি স্কুল বাঙ্ক করার পরিকল্পনা করছে। বীরা তখন মিনুকে সবকিছু খুলে বলে। সব শুনে মিনুও তখন সম্মতি জানায় যে মাঠিকে নিয়ে কিছুটা সময় বাইরে কাটানোই ভালো হবে। এরপর বাবা মা একসঙ্গে বেড়াতে বেরিয়ে পড়ে। অনেকদিন পর দুজনে মন খুলে হাসে, অনেক গল্প করে আর আনন্দ করে সুন্দর কিছু সময় কাটায়। ওদিকে কীর্তি সেদিন অফিস থেকে একটু আগেই বের হয়, কারণ আগের দিনের ঘটনার পর থেকে তার মনটা ভীষণ খারাপ ছিল। সে ঠিক করে টিফিনের সময় নিজের হাতে মাঠিকে খাওয়াবে। কিন্তু স্কুলে পৌঁছে মাঠির এক সহপাঠীর কাছে জানতে পারে মাঠি সেদিন ক্লাসেই আসেনি। কথাটা শুনে কীর্তি অবাক হয়ে যায়, কারণ সকালে তো সে নিজেই মাঠিকে স্কুলে নামিয়ে দিয়ে এসেছিল। এরপর সে প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল ক্লাস টিচার মিনুকে ডেকে আনে। মিনু তখন ইতস্তত করে জানায় মাঠির বাবা এসে তাকে নিয়ে গেছে। এই কথা শুনে কীর্তি প্রচন্ড রেগে যায়। সে মিনুকে প্রশ্ন করে কোন সাহসে সে তার মেয়েকে বাবার সঙ্গে যেতে দিল। তখন প্রিন্সিপাল কীর্তিকে শান্ত করে আর বলে মিনু কোনো ভুল করেনি, একজন বাবা নিজের মেয়েকে নিয়ে গেছে, তাই তাকে আটকানোর কোনো কারণ ছিল না। তিনি আরো বলেন তাদের পারিবারিক সমস্যার প্রভাব যেন স্কুলের পরিবেশে না পড়ে। ঠিক সেই সময় বীরা মাঠিকে নিয়ে স্কুলে ফিরে আসে। বীরাকে দেখে কীর্তির রাগ আরো বেড়ে যায়। সে সঙ্গে সঙ্গে মাঠিকে নিজের সঙ্গে যেতে বলে, কিন্তু মাঠি যেতে রাজিই হয় না। সে ভয় ভয়ে বলে তার মায়ের সঙ্গে যেতে ভয় লাগছে, কারণ মা আবারও তাকে মারতে পারে। মেয়ের মুখে এমন কথা শুনে কীর্তি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। রাগের মাথায় সবার সামনে এসে মাঠিকে মারতে শুরু করে। বীরা বারবার তাকে থামানোর চেষ্টা করলেও কীর্তি থামে না। এক পর্যায়ে মাঠিকে বাঁচাতে গিয়ে বীরার হাত ভুল করে উঠে যায় আর একটা চড় গিয়ে পড়ে কীর্তির গালে। মুহূর্তের জন্য পুরো স্কুল স্তব্ধ হয়ে যায়। কীর্তিও হতবাক হয়ে বীরার দিকে তাকিয়ে থাকে। এরপর আর একটা কথাও না বলে সেখান থেকে চলে যায়। বীরা সঙ্গে সঙ্গে বুঝতে পারে সে বড় একটা ভুল করে ফেলেছে।
তার উদ্দেশ্য কীর্তিকে মারা ছিল না, সে শুধু মাটিকে বাঁচাতে গিয়েছিল। পরে সে সব ঘটনা গিয়ে পদ্মাকে খুলে বলে। সব শুনে পদ্মা জানায় কীর্তি মাটিকে মারলেও বীরার কোনো অধিকার ছিল না স্ত্রীর গায়ে হাত তোলার। ঠিক তখনই পদ্মার স্বামী এসে উল্টো মন্তব্য করে, স্ত্রীকে স্বামী মারতেই পারে, এতে অস্বাভাবিক কিছু নেই। তার কথা শুনে পদ্মা সঙ্গে সঙ্গে জবাব দেয় যে যদি সেটাই স্বাভাবিক হয় তাহলে একজন স্ত্রীও নিশ্চয়ই স্বামীর গায়ে হাত তুলতে পারে, বিশেষ করে সেই স্ত্রী যদি একজন রেসলার হয়। পদ্মার কথা শুনে তার স্বামী আর কোনো উত্তর দিতে পারে না, কারণ পদ্মা এখন গ্রাম প্রধান, আর সে দায়িত্ব পাওয়ার পর থেকে সংসারেও অনেক কিছু বদলে গেছে। একসময় যে মানুষটা নারীদের ছোট করে দেখতো, এখন তাকেই সংসারের অনেক কাজ সামলাতে হয়। বলতে গেলে সে নিজেই ধীরে ধীরে একজন হাউস হাজবেন্ডে পরিণত হয়েছে। তো পদ্মা বীরাকে সঙ্গে নিয়ে অফিসে যায়। এরপর যেতে যেতে সে বীরাকে বোঝায় কীর্তি যা করছে তা আসলে ভুল নয়। পদ্মা বলে তার যদি কখনো মেয়ে হয় তাহলে সেও ঠিক কীর্তির মতোই করে তাকে বড় করবে, কারণ রেসলিং শুধু একটা খেলা নয়, আত্মরক্ষারও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। শুধু রেসলিং নয়, কারাটে বা এমন যে কোনো মার্শাল আর্ট আজকের দিনে প্রতিটি মেয়ের শেখা উচিত। পদ্মা আরো বলে বর্তমান সমাজে মেয়েরা পদে পদে নানা বিপদের মুখোমুখি হয়, সবসময় বাবা মা কিংবা পুলিশ পাশে থাকবে না, তাই নিজেদের নিরাপত্তার জন্য এসব শেখা খুবই প্রয়োজন। পদ্মার কথা শুনে বীরার মনে হয় সে আসলে ঠিকই বলছে। কীর্তির উদ্দেশ্য কখনোই খারাপ ছিল না, সে শুধু নিজের মেয়েকে শক্ত আর আত্মনির্ভর করে গড়ে তুলতে চেয়েছিল। অন্যদিকে কীর্তিও নিজের ভুল নিয়ে ভাবতে থাকে। বীরা তাকে চড় মেরেছে বলে তার যতটা কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় এই ভেবে যে নিজের রাগের কারণে সে মাটির গায়ে হাত তুলেছে। স্বামী স্ত্রীর সমস্যার মাঝে নির্দোষ মেয়েটাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। সেদিন রাতে বীরা মাটির সঙ্গে দেখা করতে আসে। সে মাটিকে জিজ্ঞেস করে তার মাকে ছাড়া নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, কিন্তু মাটি বলে তার মনে হয় মা তাকে আর ভালোবাসে না। তখন বীরা মাটিকে পাশে বসিয়ে একটা গল্প বলতে শুরু করে। সে বলে একটা ছোট্ট মেয়ে ছিল, মাত্র 4 বছর বয়স থেকে এসে রেসলিং খেলতো। রেসলিং ছিল তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, কিন্তু তার পরিবার কখনোই তাকে সমর্থন করেনি। এমনকি রেসলিং এর জন্য সে ভালো কোনো কলেজেও ভর্তি হতে পারেনি। একসময় তার বাবা অসুস্থ হয়ে পড়ে। এই অবস্থায়ও সে মেয়ের কাছ থেকে কথা আদায় করে নেয় যে সে যেন সবকিছু ছেড়ে বিয়ে করে সংসার শুরু করে। বাবার কথা রাখতেই মেয়েটিও তাই করে, কিন্তু বিয়ের পরও তার সংগ্রাম শেষ হয়নি। তার স্বামীও প্রথম দিকে রেসলিং এর কষ্টটা বুঝতো না, বরং সে চাইতো মেয়েটা রেসলিং ছেড়ে দিক। একদিন সেই স্বামীকে কেউ মজা করে রেসলিং খেলতে ডাকে। সেদিনই সে বুঝতে পারে রেসলিং কতটা কঠিন আর পরিশ্রমের খেলা। একই সঙ্গে সে উপলব্ধি করে তার স্ত্রী এতদিন কতটা ত্যাগ আর কষ্ট সহ্য করেছে, আর সেই ঘটনার পর থেকে স্বামী হয়ে ওঠে তার সবচেয়ে বড় সমর্থক। এরপর তাদের একটা মেয়ে সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পর একজন নারীর শরীর অনেক দুর্বল হয়ে যায়। সেই অবস্থায় আবারও রেসলিং এ ফিরে আসা ছিল ভীষণ কঠিন। তবুও মেয়েটা হার মানেনি। অনেক সময় বাচ্চার জন্য দুধ পাম্প করে রেখে ট্রেনিং এ যেত। একবার টানা 2 মাসের ট্রেনিং ক্যাম্পে গিয়ে সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, কারণ সে নিজের শিশুকে বুকের দুধ খাওয়াতে পারছিল না। শারীরিক যন্ত্রণা, সন্তানের জন্য টান আর মানসিক চাপ সব মিলিয়ে মেয়েটা বহুবার রেসলিং ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু তার স্বামী কখনো তাকে হার মানতে দেয়নি, বরং প্রতিবারই তাকে সাহস দিয়েছে নিজের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যেতে। তো এই গল্প শেষ হতেই মাটি বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে সেই মেয়েটার তার বাচ্চা এখন কোথায় আছে। বীরা হেসে উত্তর দেয় সেই মেয়েটা এখন নিজের বাড়িতেই আছে, আর তার বাচ্চাটা এখন তার বাবার কাছেই বসে আছে। এই কথাটা শুনেই মাটি বুঝে যায় তার বাবা আসলে তার মা কীর্তির কথাই বলছিল। মায়ের এত ত্যাগ আর কষ্টের কথা শুনে তার খুব খারাপ লাগে। সে চুপচাপ মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে কীর্তির অবস্থাও খুব একটা ভালো ছিল না। বারবার তার শুধু মাটির কথাই মনে পড়ছিল। মেয়ের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো তাকে অনেক কষ্ট দিচ্ছিল। একসময় সে নিজের বাবাকে বলে ছোটবেলায় তার বাবাও তাকে সবসময় নিজের পছন্দ মতো পড়াশোনা করতে বাধ্য করতেন। তখন তার খুব বিরক্ত লাগতো, অথচ আজ সে নিজেই একই ভুল করছে। নিজের স্বপ্ন পূরণ করার জন্য সে জোর করে মাটিকে রেসলিং এর দিকে ঠেলে দিচ্ছে। তখন কীর্তির বাবা তাকে বোঝায় যে বাবা মা সবসময় সন্তানের ভালোর কথা ভেবেই সিদ্ধান্ত নেয়, তুমিও সেটাই করতে চেয়েছিলে। তবে সে এটাও বলে যে মাটির গায়ে হাত তোলার জন্য যেমন তোমার এখন খারাপ লাগছে, তেমনি তোমার গায়ে হাত ওঠানোর জন্য বীরারও নিশ্চয়ই একই রকম অনুশোচনা হচ্ছে। তাই বলছি অহংকার করো না, এসব বাদ দিয়ে একবার অন্তত তার সঙ্গে বসে কথা বলো, সেটাই মনে হয় উচিত হবে। বাবার কথা শুনে কীর্তি, তার বাবা এবং পরিবারের অন্য সদস্যরা এবার সরাসরি বীরার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে বীরা, তার মামা এবং সত্যম সবাই মিলে মাটির মন ভালো করার চেষ্টা করছিল, কিন্তু মাটির মন থেকে মায়ের অভাব কিছুতেই দূর হচ্ছিল না। সে তার মাকে অনেক মিস করছিল। ঠিক তখনই দেখা যায়
সেখানে মিনু এসে হাজির হয়। আসলে কয়েকদিন ধরে মাঠি স্কুলে যাচ্ছিল না, তাই মিনু ফোন করে খোঁজ নিয়েছিল যে ব্যাপারটা কি। আর তখনই সে জানতে পারে মাঠির মন খুব খারাপ। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে নিজেই তাকে দেখতে চলে আসে, কারণ তারও এই কয়দিনে মাঠির প্রতি একটা আলাদা টান চলে এসেছিল। তো বাড়িতে এসেই মিনু একটা গান চালিয়ে দেয়। যেহেতু মাঠি নাচতে খুব ভালোবাসে, তাই মিনু নিজেই এবার নাচ শুরু করে যাতে তার মন ভালো করা যায়। আর কিছুক্ষণ পর দেখা যায় মাঠিও সেখানে যোগ দেয়। এরপর ভীরাও তাদের সঙ্গে নাচতে শুরু করে। তিনজন মিলে বেশ আনন্দ করছিল, আর এভাবেই পুরো বাড়ির পরিবেশ আনন্দে ভরে ওঠে। আর ঠিক সেই মুহূর্তেই কীর্তি তার পরিবারের সবাইকে নিয়ে সেখানে পৌঁছে যায়। দরজার সামনে দাঁড়িয়ে এসে দেখে মিনু আর ভীরা একসঙ্গে নাচছে। দৃশ্যটা দেখে তো সে একেবারে হতবাক হয়ে যায়। পরিস্থিতি ভুল বুঝে নিয়ে কোনো কথা না বলেই সে সেখান থেকে ফিরে যায়। আর সে ভীরাকে এতটাই ভুল বুঝেছিল যে বাড়ি ফিরে গিয়েই সে ভীরার কাছে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেয়। এই নোটিশ হাতে পেয়েই তো ভীরা খুব ভেঙে পড়ে, কারণ সে কীর্তিকে অনেক ভালোবাসতো। সে কখনোই তার সাথে এরকম আলাদা হতে চায়নি। তখন সত্যম তাকে জানায় যদি বিষয়টা আদালত পর্যন্ত গড়ায় তাহলে কিন্তু মাঠির কাস্টাডি পাওয়ার সম্ভাবনা কীর্তিরই বেশি। তখন কিন্তু সে তার মেয়েকে হারাবে। এই কথা শুনে ভীরা তো একেবারে দিশাহারা হয়ে পড়ে। এখন সে কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তার তো অনেক বেশি চিন্তা হতে থাকে। ওদিকে দেখা যায় লোকেশ তার বন্ধুদের সাথে বসে হাসাহাসি করছে। কীর্তির পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিতে পেরে সে যেন ভীষণ আনন্দ পাচ্ছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় ভীরা। অনেক খোঁজাখুঁজির পর সে সেই হার্বাল ওষুধ বিক্রেতাকে খুঁজে বের করে। লোকটা তখন একটা লিখিত স্বীকারোক্তিও দেয়, যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে লোকেশই তাকে স্টেরয়েড মেশানো ওষুধ ভীরার হাতে তুলে দিতে বলেছিল। এই প্রমাণ সামনে আসতেই লোকেশ নিজের মুখেই সব স্বীকার করে। সে বলে একসময় রেসলিং জগতে তার অনেক নাম ডাক ছিল, কিন্তু কীর্তির সাফল্যের পর সবাই তাকে ভুলে গেছে। এত বছরে সে কীর্তিকে অনেক প্রশিক্ষণ দিলেও কীর্তি কখনো তার প্রাপ্য সম্মান বা কৃতিত্ব তাকে দেয়নি, বরং সবসময় নিজের সাফল্যের পেছনে ভীরার অবদানের কথাই বলেছে। অথচ ভীরা তো বাড়িতে রান্না বান্নার সংসার সামলানো ছাড়া আর কিছুই করে না। আর এই অপমানই লোকেশ মেনে নিতে পারেনি। তাই সে শুধু কীর্তিকে হারাতে নয়, তার পুরো ক্যারিয়ারই শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। এই সব সত্য জেনে ভীরা নিজের রাগ কোনোভাবেই সামলাতে পারে না। সে সাথে সাথে লোকেশকে প্রচন্ড মারধর করে। এরপর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে সোজা কীর্তির কাছে চলে যায় আর তাকে সব সত্যি খুলে বলার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভীরা পৌঁছানোর আগেই লোকেশ নিজের শেষ চালটি চালিয়ে দেয়। কীর্তির কাছে একটা ভিডিও পৌঁছে যায়। ভিডিওতে রক্তাক্ত অবস্থায় লোকেশ বলছে ভীরা নাকি তাকে জোর করে মারধর করেছে, যাতে সে কীর্তির কাছে মিথ্যা স্বীকার করে যে স্টেরয়েড মিশানো ওষুধ সেই দিয়েছিল। অর্থাৎ শেষ মুহূর্তেও লোকেশ নিজের অপরাধ আড়াল করতে আর ভীরাকে ফাঁসাতে নতুন একটা ষড়যন্ত্র করে বসে। ফলে কীর্তি ভীরার আর কোনো কথাই শুনতে চায় না। সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। চলে যাওয়ার আগে ভীরা শুধু একটা কথাই বলে যায় যে সে হয়তো অশিক্ষিত, কিন্তু কীর্তি তো শিক্ষিত। অথচ আজ সে একজন শিক্ষিত মানুষ হয়েও না বুঝে এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছে যার জন্য পরে তাকে অনুতপ্ত হতে পারে। এরপর মামলাটি আদালতে গড়ায়। আদালতে উপস্থিত সবাই নিজেদের মধ্যে ফিসফিস করছিল, কারণ সেদিনের বিচারক ছিল অত্যন্ত কঠোর স্বভাবের একজন মানুষ। তার নাম রাজা রাজেশ্বরী। কঠিন বিচার এবং ন্যায় পরায়ণতার জন্য সবাই তাকে বেশ ভয় পেত। বিচারক রাজা রাজেশ্বরীর সামনে কীর্তির আইনজীবী কথা বলতে উঠতেই সে তাকে থামিয়ে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় এটা স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়, তাই প্রথমে তাদের দুজনের কথাই সে শুনতে চায়। প্রথমে সে কীর্তিকে জিজ্ঞেস করে সে কি চায়। কীর্তি এক কথায় উত্তর দেয় সে শুধু তার মেয়ে মাঠির কাস্টাডি চায়। এরপর মাঠিকে জিজ্ঞেস করা হলে সে জানায় সে তার বাবার সঙ্গেই থাকতে চায়। সবশেষে ভীরার কাছে জানতে চাওয়া হলে সে বলে তার কোনো কাস্টাডি বা সম্পত্তি দরকার নেই, সে শুধু তার স্ত্রীকে ফিরে পেতে চায়। তিনজনের তিন রকম ইচ্ছা শুনে বিচারক রাজা রাজেশ্বরীও কিছুটা চিন্তায় পড়ে যায়। এরপর সে ভীরাকে প্রশ্ন করে যদি হাউস হাজবেন্ড হয়ে থাকতে তার এত কষ্ট হতো তাহলে সে কেন কখনো কীর্তিকে সেটা জানায়নি। ভীরা শান্তভাবে উত্তর দেয় হাউস হাজবেন্ড হয়ে থাকতে তার কখনোই খারাপ লাগেনি। সে নিজের ইচ্ছাতেই এই দায়িত্ব নিয়েছিল, তার কষ্ট অন্য জায়গায়। সমাজ এখনো হাউস হাজবেন্ড বা গৃহস্থালীর কাজ করাকে সম্মান দিতে শেখেনি। যারা সারাদিন বাড়ির সব কাজ সামলায় তাদের কাজের কোনো মূল্যই দেওয়া হয় না, অথচ ভোর থেকে রাত পর্যন্ত তাদের কাজের শেষ নেই। এমনকি তাদের কোনো ছুটির দিনও থাকে না, তবুও সমাজ তাদের কাজকে প্রকৃত কাজ বলে মনে করে না। ভীরা আরো বলে সে জীবনে কখনো বেশি কিছু চায়নি, শুধু নিজের কাজের জন্য একটু সম্মান চেয়েছিল, আর কিচ্ছু নয়। দুজনের কথা মনোযোগ দিয়ে শোনার পর বিচারক রাজা রাজেশ্বরী বলে আদালতের বাইরে বসে নিজেদের সমস্যাগুলো মিটিয়ে নেওয়াই সবচেয়ে ভালো সমাধান হবে। কিন্তু কীর্তি এতে রাজি হয় না। সে স্পষ্ট জানিয়ে দেয় যাই হোক না কেন সে ডিভোর্সই চায়। ঠিক তখনই মাঠি উঠে দাঁড়ায়। সে বলে এই মামলায় তারও কিছু বলার অধিকার আছে। সে কোনোভাবেই চায় না তার বাবা মায়ের ডিভোর্স হোক। মাঠির কথা শুনে রাজা রাজেশ্বরী বলে এমন মামলায় সন্তানের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কাউন্সিলিং করানো উচিত।
আদালতের পরিবেশ তখন বেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি শান্ত করতে রাজা রাজেশ্বরী কিছুক্ষণের জন্য বিরতি ঘোষণা করে। তিনি জানান বিরতির পর ফিরে এসে এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সে। রাজেশ্বরী বের হতেই কীর্তির সঙ্গে বীরার মামার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সে কটাক্ষ করে বলে শুধু কীর্তি রেসলার নয়, তার ভাগ্নি বীরাও একসময় দুর্দান্ত রেসলার ছিল। কীর্তি হয়তো নারী রেসলারদের হারাতে পারে, কিন্তু বীরার সঙ্গে কখনোই জিততে পারবে না। এই কথাতেই কীর্তির জেদ চেপে যায়। সে সঙ্গে সঙ্গে বলে সুযোগ পেলে সে বীরাকেও হারিয়ে দেখাবে। ঠিক তখনই রাজা রাজেশ্বরী সেখানে এসে উপস্থিত হয়। পুরো কথোপকথন শুনেও তিনি রাগ করেন না, বরং মুচকি হেসে বলেন স্বামী স্ত্রীর এই রেসলিং ম্যাচই হয়তো তাদের সমস্যার সমাধান করতে পারে। এরপর সে ঘোষণা দেয় আদালতের রায় আপাতত স্থগিত রাখা হলো। প্রথমে বীরা ও কীর্তির মধ্যে একটা রেসলিং ম্যাচ হবে। সেই ম্যাচের ফলাফল এবং তাদের মানসিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘোষণার পর পুরো শহরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে এমন রেসলিং ম্যাচ আগে শুধু এই শহরেই নয়, গোটা দেশেই কেউ কখনো দেখেনি। এই অদ্ভুত রেসলিং ম্যাচকে ঘিরে পুরো শহরে মানুষের ঢল নেমে আসে। বীরা চেয়েছিল বিষয়টা সবার সামনে নয়, নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে, কিন্তু তার মামা কিছুতেই তাতে রাজি হয় না। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়। ম্যাচ দেখতে বিচারক রাজা রাজেশ্বরীও উপস্থিত হয়। রেফারির দায়িত্বে আনা হয় পাঞ্জাবের হয়ে খেলা বিখ্যাত রেসলার বলরাম সিংকে। যদিও সে তামিল পরিবারের সন্তান, তবুও পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেই রেসলিং করে সে। তো ম্যাচ শুরু হতেই প্রথম 2 রাউন্ডে কীর্তি একেবারে আধিপত্য বিস্তার করে। বীরাকে মাথা তুলেই দাঁড়াতে দেয় না। 2 রাউন্ড শেষে স্কোর দাঁড়ায় কীর্তি 14 আর বীরার 0। তৃতীয় রাউন্ডে বীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তেমন সুবিধা করতে পারে না। ঠিক তখনই তার মনে পড়ে যায় মাঠির কথা। মাঠি বলেছিল এই ম্যাচটা তাকে জিততেই হবে, কারণ তার বাবাই তার কাছে আসল হিরো। মেয়ে সেই কথাগুলো মনে পড়তেই বীরা যেন নতুন শক্তি ফিরে পায়। সে আর শুধু কীর্তির স্বামী থাকে না, হয়ে ওঠে তার প্রকৃত প্রতিদ্বন্দ্বী। একের পর এক দুর্দান্ত মুভ দিয়ে সে দ্রুত ব্যবধান কমাতে শুরু করে। তবে লড়াইয়ের মাঝেও দুজনের ভালোবাসার ঝলক ফুটে ওঠে। সুযোগ পেলেই বীরা কীর্তিকে মজা করে কিস করে বসে। একসময় দুজনের স্কোর সমান হয়ে যায়। এখন যে পরের পয়েন্টটা করবে সেই হবে বিজয়ী। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। ঠিক তখনই হঠাৎ কীর্তির মাথা ঘুরে যায়। সে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ম্যাচ বন্ধ করে দেওয়া হয় আর ফলাফল ড্র ঘোষণা করা হয়। একজন চিকিৎসক দ্রুত এসে কীর্তিকে পরীক্ষা করে। কিছুক্ষণ পর হাসি মুখে জানিয়ে দেয় ভয়ের কিছু নেই, সে মা হতে চলেছে। এই খবর শুনে চারিদিকে আনন্দের রোল পড়ে যায়। বীরা আর কীর্তির মুখেও ফিরে আসে হাসি। বিচারক রাজা রাজেশ্বরী বিরক্ত হয়ে বলে তারা একদিকে একসঙ্গে সংসার করছে, রোমান্সও করছে, আবার অন্যদিকে ডিভোর্সও চাইছে। এমন দম্পতির বিচার করার আর কোনো দরকার নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বলরাম সিং মাইকে ঘোষণা করে এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে কখনো ঢুকতে দেওয়া উচিত নয়। এরপর নির্দিষ্ট সময়ে কীর্তি 2টি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। নতুন অতিথির আগমনে তাদের পরিবারে আরো সুখ আর ভালোবাসা ফিরে আসে। যমজ সন্তানের জন্মের পর বীরা কীর্তিকে জানিয়ে দেয় এবার থেকে 3 সন্তানের দেখাশোনার পুরো দায়িত্ব সে একাই সামলাবে। আর কীর্তি যেন কোনো দুশ্চিন্তা না করে, সে যেন নিজের ক্যারিয়ারে মনোযোগ দেয়। ম্যারিকম হয়েই যেন সে থামে। এর কিছুদিন পর রাজি কীর্তির সঙ্গে দেখা করতে আসে। সে জানায় সে একসময় একজন মানুষকে ভালোবাসতো। তাদের 4 বছরের সম্পর্ক ছিল। ছেলেটা উচ্চশিক্ষিত হলেও তার রেসলিং খেলা, ছোট পোশাক পরে প্রতিযোগিতায় নামা কিংবা পুরুষদের সঙ্গে অনুশীলন করা, এসব কিছুই সে মেনে নিতে পারত না। তার কথা শুনে কীর্তির উপলব্ধি হয় বীরা হয়তো খুব বেশি শিক্ষিত নয়, কিন্তু সে যে ভালোবাসা, সম্মান আর নিঃস্বার্থ সমর্থন তাকে দিয়েছে তা অনেক উচ্চশিক্ষিত মানুষও দিতে পারে না। এরপর দেখা যায় কীর্তি একটা গুরুত্বপূর্ণ রেসলিং ম্যাচে নিজের প্রতিপক্ষকে হারিয়ে দিচ্ছে, আর দর্শক সারিতে বসে বীরাও তাদের 3 সন্তান প্রাণ ভরে তার জন্য উল্লাস করছে। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আরেকটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।